আচ্ছা, আমি আপনাকে জাস্ট একটা সাধারণ একটা কথা বলি, হ্যাঁ? এই যে যেমন আপনাকে আপনাকে আমি একটা সত্যি ট্রুলি একটা কথা বলি। আপনি যেমন মুমিনের যেই সূত্রটা আমাকে দিয়েছেন, আমি কিন্তু আমার বয়স যতটুকু, ততদিনের মধ্যে আমি এখন পর্যন্ত আমি সেটা শুনি নাই। যার কারণে আমি এটা জানি না। ঠিক আছে? এখন আপনি যেই বিষয় সম্পর্কে জানবেনই না, সেই বিষয় সম্পর্কে আপনার কেনই বা প্রশ্ন হবে? কেনই বা সংশয় হবে? অথবা কেনই বা নয়? এখন কি আপনি চাইলে তো সকল মুমিনরা, সকল মুসলমানরা তো আর ৬৬৬৬ কোরআনের আয়াতের অর্থ পড়ে তারপরে সে মুসলমান হবে না। অবশ্যই ভাই তারা মুসলমান হয় কি দিয়া? কালেমা পড়ে। কোরআনের আয়াতের সংখ্যা কত? কালেমা পড়ে। কোরআনের আয়াতের সংখ্যা কত? ৬৬৬৬। ভাই ৬৬৬৬। এটা ভাই মানে আপনি মতান্তরে, হ্যাঁ, মতান্তরে অন্যরকমও কিছু আছে। কিন্তু অ্যাকচুয়ালি আচ্ছা, আমরা যেটা অন্যান্য কাউন্ট কি করি কি সেটা আছে? হলো ৬৬৬৬। অন্যান্য কি কি আছে? আ অন্যান্য জানি না। আমি আর একটা সম্ভবত আছে। সম্ভবত, বাট আমি জানি না। বাট আমি না না, অন্যান্য ৬৬৬৬ কি কি কাউন্ট আছে করি। বলেন তো দেখি, অন্যান্য কি কি থাকতে থাকতে পারে, অন্যান্য কি কি আছে? আমি আপনাকে বলি, অনেক সময় আমি যতটুকু জানি ৫ নাম্বার আয়াতের ক্ষেত্রে, যেমন সূরা ফাতিহার ক্ষেত্রে অনেক সময় অনেক কোরআন শরীফে আয়াত মানে সেটাকে আয়াত ধরে না, আবার অনেক কোরআন শরীফে আয়াত ধরে। আমি সে বিষয়ে আপনাকে আলোচনা করবই না। আমি আপনাকে যেটা বুঝাইতে চাইতেছি, আপনিও না যেমন তাহলে পুরা বিশ্বের জ্ঞান রাখেন না। তাহলে আপনি কোন শুনেন, না, না, আপনি না, কোন না, কোরআনটা আপনি কোন কোরআনটা মানেন? ৬৬৬৬ কোরআন নাকি ৬২৩৬ কোরআন শুনেন। নাকি ৬২৪৪ আয়াত কোরআন? সংখ্যা দিয়ে আমার কোনো শুনেন, আয়াত সংখ্যা নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই। কারণ কি? আল্লাহ তাআলার কোরআনের বাণীতে যে কয়টা আয়াত আমাদের দেওয়া আছে, সেটার ভিতর কোনো গরমিল নেই। ঠিক আছে? যেটার ভিতর কোনো আপনি গরমিল নেই, সেটাই বিশ্বাস আমাকে করেন মানতে কোনো হবে। গরমিল নাই? বুঝলেন? আপনি বিশ্বাস করেন কোনো গরমিল নাই? মানে আমি ২২৩৬টা অবশ্যই থাকুক বা বিশ্বাস করি। ২৬৬৬টা থাকুক, যেই কয়টাই থাকুক, এক হ্যাঁ, এক হ্যাঁ। কোরআনে এক এক রকম থাকলেও আপনি বলবেন যে কোনো গরমিল নাই। হ্যাঁ ভাই, আমার কথাটা আপনি পুরোপুরি শেষ করতে মানে দেন। আপনার কথা না 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 আপনি কথা বলেন। মানে আপনার আপনার কথাটা আপনার শেষ কথা হলে কিন্তু হচ্ছে আমি যে কথাটা বলতেছি। ২২৩৬ ইজ ইকুয়াল টু ৬২৩৬ ইজ ইকুয়াল টু ৬৬৬৬, ৬৬৬৬, মানে দুইটা সংখ্যা সেম, মানে কোনো গরমিল নাই। আপনাকে তো আমি সেটা বলতেছি না। হ্যাঁ ভাই, বুঝেন, আমার কথাটা বুঝার না চেষ্টা না, করেন। আপনি বলেছেন আমি ভাই, আপনি বলেছেন আপনাকে কোনো বলছি, গরমিল নাই। আমি আপনাকে কি বলতেছি? ভাই আপনি বলেছেন, ভাই আপনি বলেছেন কোনো আমি গরমিল আপনাকে কি নাই। বলতেছি? আপনি গরমিল আমার নাই কথাটা তো এটার পুরো মানে শেষ কি ভাই? করতে দেন। হ্যাঁ, গরমিল নেই। আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলেন। ভাই শুনেন, আমি আপনাকে পুরোটা বলি আপনার পরে তারপর বলেন। হুম হুম, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। ৬৬৬৬ আয়াত আমি মানি। আমি মানি আয়াত সংখ্যা ৬৬৬৬ না। এখন আমি আপনাকে বলি, গরমিল বলতে আমি কি বোঝাইছি? আপনারা যাই বলেন না কেন, আমরা যেটা বলি আল্লাহ তাআলার প্রদত্ত বাণী, অর্থাৎ মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যতগুলো আল্লাহর বাণী আসছিল, ঠিক আছে? অর্থাৎ আল্লাহ তাআলা স্বয়ং তার সাথে কথা বলছিল। সেটাকে আমরা বলি আল্লাহর বাণী। আমি সেই ক্ষেত্রে বলছি কোনো গরমিল নেই। আমি বলি না এই কোরআনে কোনো ভুল বা ওইসব। আপনি ওই যে বলছেন না যে অকপটে মানে মানে আপনি কোনো দ্বিধাহীন ছাড়া বিশ্বাস করতে হবে। আমি তো সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি। না হলে হয়তো মুসলমান না, ঠিক না? সেই জন্য আমি বলছি, আমি ওই ক্ষেত্রে আয়াত সংখ্যা যতগুলি হোক না কেন, আমার কথা হলো আল্লাহ তাআলা যতগুলো বাণী প্রেরণ করছেন, ঠিক আছে? যতগুলো বাণী প্রেরণ করছেন, আমি ততগুলোই আমি মানি। এন্ড এই ক্ষেত্রে এখন আচ্ছা আমি ঠিক আপনাকে আছে বলি, যে ব্যক্তি ঠিক আছে ৬৬৬৬, অনেকেই জানে না ৬৬৬৬ আয়াত আছে। তো তারা বলে কি ৩০ পারা কোরআন শরীফ। কোরআন শরীফে ৩০ টা পারা আছে। তো এই ক্ষেত্রে কি আয়াতে গরমিল হবে? না না, ১ কেজি আলুতে ছয় কোনো হাজার দুইশো ১ কেজিতে ছত্রিশ ১ কেজি আলুতে শুনেন, দোকানি বলতেছে ছয় হাজার ১ দুইশো কেজি আলুতে ছত্রিশ ২০ টা, না এখানে না ২০ টা আলু আছে। না না, ৩০ প্যারা এবং ৬৬৬৬ বলছেন। ৬,০০০ সংখ্যা, শোনেন, সংখ্যা এবং প্যারা এই দুটো আলাদা হিসাব। এখানে উল্টা, এই তো এখানে আমি আপনাকে, এই হ্যাঁ, দুটো দুই রকম আমি হতে পারে। আপনাকে সেটাই বলতেছি। কিন্তু ছয় হ্যাঁ, হ্যাঁ। হাজার দুইশো ছত্রিশ এটাও যেরকম কাউন্ট, ৬,৬৬৬ এটাও কাউন্ট। এখানে গরমিলটা হ্যাঁ, সেম, এখানে পরিষ্কার ভাবে দেখা যায় গরমিলটা। ঠিক আছে? এখন আমি আপনাকে আপনাকে বলি, যদি আমি না, না, বলি আমি আমার আপনাকে বলি। কাছে আমার কাছে আমার কাছে ৬,০০০টা মার্বেল আছে, এবং আরেকজন যদি বলে আসিফ মহিউদ্দিনের কাছে ৫,৩০০টা মার্বেল আছে, ৫,৩০০টা মার্বেল এবং ৬,০০০টা মার্বেল কখনো সেম হতে পারে না। হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে? আচ্ছা, ওকে। আমি যদি বলি, আপনি আয়াতের একটু শোনেন, শুনেন। একটু শোনেন, সেই হ্যাঁ, ব্যক্তিটা যদি বলে আসিফ মহিউদ্দিনের কাছে ৬ প্যাকেট মার্বেল আছে, আমিও যদি বলি আমার কাছে ৬ প্যাকেট মার্বেল আছে, প্যাকেটের হিসাবের সাথে প্যাকেটের হিসাবের মিল থাকতে হবে, আবার সংখ্যার হুম, সাথে সংখ্যাটার মিল থাকতে হবে। ঠিক আছে? হুম, ৬,২৩৬টা কখনো ৬,৬৩৬ হতে পারে না। বুঝতে পারছেন? হুম। প্যারা, পারা, আচ্ছা, কত পারা, কয়টা অধ্যায়, সূরা কয়টা, সেইখানে সেইটার সাথে সেটার হিসাব হবে। কিন্তু ৬,৬৬৬টা আর ৬,২৩৬টা কখনো এক হতে পারে না। আচ্ছা যাই হোক, আপনাকে আমি আচ্ছা। উত্তর দিয়েছি মুমিন কাকে বলে, আপনাকে আমি রেফারেন্স দিয়েছি মুমিন কাকে বলে। মুমিন হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো। এখন আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে আপনি বলতে পারেন ভাই। না, না, আপনার ওই কথাটা আমি একটা কথাই জাস্ট বলে নিই। আচ্ছা, আসিফ মহিউদ্দিনের কাছে আপনি কয়টা বলছেন? ৬০০০ টা মার্বেল আছে। আচ্ছা ভাই, দুনিয়া থেকে সব মার্বেল কি এক সাইজের হয়? ভিন্ন সাইজের হোক কিন্তু সংখ্যাটা হবে এক ৬,০০০, সাইজের হয় কিনা? ৬,০০০। আমি আপনাকে কি ভিন্ন বলতেছি এক সাইজের সাইজের হয় কিনা? না, ভিন্ন না, সাইজের না, হলো, এটা আবার কেমন কথা হইলো? যদি ভিন্ন এখন সাইজের আমি হয়, আপনাকে বলি, হ্যাঁ শুনেন, ৬০০০ টা মার্বেলের যদি সাইজটা যদি এরকম না না, হয়, ধরেন ৬০০০ ধরেন টা একটা বড়, মার্বেলকে ৬০০০ টা প্যাকেটের ভিতরে রাখতে হবে। ৬০০০ টা মার্বেল যদি ৬০০০ টা প্যাকেটের ভিতরে রাখতে হয়, তাহলে কি কাউন্টিংটা কি এক হলো? এক হলো না। ছয় বুঝছেন? হাজারটা প্যাকেটই থাকবে তাহলে, ৬,০০০টা প্যাকেটই তাহলে থাকবে, না, না, বড় প্যাকেট তাহলে ছোট প্যাকেট এটা আবার কেমন কথা? যেটাই হোক। আমিও তো আপনাকে সেটাই না না, বলতেছি।
ছোট আমিও প্যাকেট আপনাকে বড় সেটাই প্যাকেট বুঝাইতে যাই হোক, চাইছি। ভাই ছোট প্যাকেট বড় আমি প্যাকেট আপনাকে যাই ছোট হোক, প্যাকেট কিন্তু বড় প্যাকেট ৬০০০ টা প্যাকেট আমি আপনাকে বুঝাইতে আপনি চাইছি যখন যে সংখ্যা আপনি যখন সংখ্যা আয়াত হিসাব যে কয়টাই করবেন, হোক 30 আপনি পারার যখন ভিতরেই আছে, সংখ্যা হিসাব 30টা করবেন, প্যারার ভিতরেই আছে, এর বাইরে নেই। না না আপনি আপনি যখন বুঝলেন? সংখ্যা হিসাব করবেন তখন, যখন সংখ্যা হিসাব করবেন তখন আপনার ৬০০০ টা প্যাকেটই লাগবে। আপনি যখন ওজন মাপবেন, ওয়েট মাপবেন, তখন সেটারও একটা ওজন থাকবে। আবার যখন আপনি এখন আমি তার আপনাকে বলি, আয়তন শুনেন মাপবেন, শুনেন আপনাকে, হ্যাঁ হ্যাঁ, আপনি ওজন মাপার কথা বলতেছেন, আমি সেজন্যই তো বলছি 6000টা মার্বেল ভিন্ন ভিন্ন সাইজের, হয়তো বা এমনও হইতে পারে একটা প্যাকেটের ভিতর আটতেও পারে, আবার 6000টা মার্বেল একটা প্যাকেটের ভিতর আটতে পারে, দুইটা বিষয় কিন্তু ভাই না সেম না না। না আমি না কিন্তু না আপনি একই মানে, পলিথিনের সাইজের ঠিক আছে ভিতর সেম ঠিক হলো আছে না কিন্তু ঠিক বিষয়টা, আছে আমি বুঝতে বিষয়টা পেরেছি, কিন্তু same না। আমি বুঝতে পেরেছি যে আপনি আসলে মানে এই বিষয়টা সম্পর্কে আপনার একটু ইয়া আছে যে কয়টা আয়াত, আয়াতের সংখ্যা কত, সেই জিনিসটা আপনি এখন পারা দিয়ে আপনি হিসাব করার চেষ্টা করছেন। ঠিক আছে, কিন্তু আপনি এই হ্যাঁ, জিনিসটা একটু জেনে নিন যেহেতু যে যেহেতু কোরআনে হ্যাঁ হ্যাঁ, শুনেন আসলে শুনেন। কয়টা আয়াত, কোরআনে আসলে কয়টা আয়াত, এবং যে ৭ উপভাষায় যে কোরআনকে ইয়া করা হয়েছিল, সংকলন করা হয়েছিল, ৭ উপভাষা থেকে যে আবার সেগুলা ইয়া করা হয়েছে, সেই একেক উপভাষাতে একেক রকমের অনুবাদ ছিল, সেই জিনিসগুলো একটু পড়ে নিয়ে নাস্তিক.com এই বিষয়ে লেখা আছে। যাই ভাই, যাই হোক ভাই, অনেক মানে আপনার আলোচনাটা অনেক আপনার শুনেন, ইয়া হয়ে আমি আপনাকে যাচ্ছে। বলি, আর কোনো প্রশ্ন আমি থাকলে, আর কোনো কখনোই, স্পেসিফিক প্রশ্ন থাকলে বলেন, না হলে অন্য আরেকজনকে হ্যাঁ হ্যাঁ সুযোগ দিব। অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনাকে আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। অ্যাকচুয়ালি আপনি আল্লাহ না, অ্যাকচুয়ালি আপনার তো সম্ভবত কোনো খোদা বা স্রষ্টা আপনি বিশ্বাসী নন, এম আই রাইট? বলেন আপনি, বলেন আপনি। আমি আপনি স্রষ্টা, তো ভূত স্রষ্টায় পেতনি বিশ্বাসী জিন নন। পরি দেবতা দৈত্য দানব এগুলো কিছুতেই বিশ্বাসী না। সুপারম্যান, স্পাইডারম্যান, হ্যাঁ ব্যাটম্যান, হ্যাঁ হ্যাঁ, থর, অবশ্যই তারপর অবশ্যই। এগুলো কোনো আমি কিছুতেই আপনাকে বিশ্বাসী না। সেটাই জিজ্ঞেস করতে, আমি আপনাকে সমস্ত সেটাই জিজ্ঞেস করতে অপ্রমাণিত, চাইতেছি, মানে আপনি, সমস্ত অপ্রমাণিত বিষয়ে আমি কোনো কিছুতেই বিশ্বাস করি না। আচ্ছা, তাহলে ভাইয়া অ্যাকচুয়ালি আমরা মানে অন্য মাইন্ডে নিন না, আমি আপনাকে একটা প্রশ্নই করলাম। ইভেন যদি এমন যদি হয়ে যায় যে আপনি যে বিষয়টা মানতে চাচ্ছিলেন না, সাপোজ ধরেন দুনিয়াতে আমি গড বা অন্য কিছু দিয়ে আমি আপনাকে প্রমাণ দিতে চাইবো না, ঠিক আছে? অ্যাকচুয়ালি যেমন ধরেন কোন মানে সম্ভবত এটা ইয়াতে না থাক, আমি যেটা সম্পর্কে জানি না সেটা নিয়ে বলবো না। এমন কিছু বিষয় আপনাকে কেউ জানালো যেটা অ্যাকচুয়ালি আপনি এখনো দেখেন নাই, ঠিক আছে? তখনও দেখেন নাই, দেখেন নাই বলে আপনি তখন বিশ্বাস করলেন না, উড়াই দিলেন, হ্যাঁ? কিন্তু ভবিষ্যতে আপনার সামনে, অর্থাৎ বা কোনো এক সময় আপনার চলন্ত হুম, পথে, আপনার জীবনটা তো আপনার একটা চলার পথ, এই চলার হুম, পথে সেই বিষয়টা সেদিন বাস্তব মানে সামনে পড়ে গেল, বা যেটা বলছিল বর্ণনার মধ্যে দেখলেন কি সবই মিলে গেল, সবই হুম, মিলে হুম, গেছে, আপনি হুম। তখন কি করবেন? আপনি তখন নিজের চোখে কি আপনি ভুল বলবেন? আচ্ছা, ঠিক আছে। এখন মানে না ভুল ধরেন আমি বলবেন কিনা, স্কুলে থাকতে, আমি এক কথায় একটা আনসার একটু বলতে চাইছি। সেটাই হ্যাঁ। সেটাই উত্তর দিচ্ছি। এক কথায় উত্তর হবে না ভাই। একটু হুম, এক্সপ্লেইন করতে হবে। স্কুলে বিজ্ঞান পরীক্ষায় হুম, প্রশ্ন আসছিল যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি হয়? হ্যাঁ, আমি লিখছিলাম হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কলা গাছ হয়। ঠিক আছে? এখন মানে টিচার তো দেখলো হ্যাঁ, যে কলা গাছ লিখছি আমি, আমি গাধার মতো কলা গাছ লিখছি। আমার লেখা উচিত ছিল H2O বা পানি। হুম? কিন্তু সে কি দিল, কি কাইটা দিল আমার ইয়াটা। তখন আমি তাকে হুম, বললাম যে আচ্ছা ভবিষ্যতে যদি এরকম প্রমাণ হয় যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিললে কলা গাছ হয়, তখন কি হবে? স্যার আপনি তো ভুল বলছেন। ভবিষ্যতে যদি আবিষ্কার হয় এরকম, যে কখনো যদি আপনি জানতে পারেন হুম, ভবিষ্যতে যদি বিজ্ঞানীরা এই জিনিস আবিষ্কার করে যে হাইড্রোজেন এবং অক্সিজেন, না হইতেও হুম, তো পারে, তাই না? যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলা কলা গাছ হ্যাঁ, হইলো। তাহলে কলা গাছটা তো রাইট। হ্যাঁ, কলা গাছটা এখন নাম্বার দেন, আমাকে নাম্বার দিবেন আপনি। নাম্বার না দিলে তো আমি যাবো না। ভবিষ্যতে তো হইতেই পারে। হুম, টিচার তো আমার দিল একটা থাপ্পড় কষায়। কারণ হচ্ছে আমি একটা গাধার মতো কথা বলেছি। হুম? হুম। ভবিষ্যতে যখন প্রমাণ হবে যে তবে হাইড্রোজেন হ্যাঁ, এবং অক্সিজেন আমি মিলে, আপনাকে বলতেছি, একটু আপনার একটু শেষ করে নি, উদাহরণটাও শেষ আপনার ওই করে নি, টিচার, হ্যাঁ, শেষ করে নি, শেষ বলেন করে বলেন। নি ভাই। আচ্ছা ঠিক আছে, বলেন। হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে যে কলা গাছ হয়, সেটা হচ্ছে গিয়ে আগে প্রুফ হ্যাঁ, করতে হবে। তারপরে আমরা সেটা নিয়ে কথা বলতে পারবো। যতক্ষণ পর্যন্ত প্রুফ না হচ্ছে, তাহলে যে কেউ যে কোনো কিছু দাবি করতে হুম, পারে। হুম? মানে হ্যাঁ, যে হ্যাঁ। কোনো কিছু, আচ্ছা, যে এখন একটু শেষ করি, শেষ শেষ হয়নি, শেষ হয়নি। হ্যাঁ, আপনার এখন এক শেষ হলে পাগলা আপনি শেষ হলে মানে কাহিনী একটু বলবেন। রাস্তার এক ন্যাংটা পাগল দাবি করতে পারে আমি একদিন মানে ঢেকুর তুলছিলাম, বদহজম হয়েছিল, ঢেকুর তুলছিলাম আর বিগ ব্যাং হয়ে গেছে। এখন ভবিষ্যতে তো এটা আবিষ্কার হুম। হতে পারে যে হ্যাঁ ন্যাংটা, আমাদের এলাকার যে ন্যাংটা পাগল আছে, সেই ন্যাংটা পাগলটা ঢেকুর তুলছিল, তখনই বিগ ব্যাং সংঘটিত হয়েছে। এরকম তো আবিষ্কার হতেই এবার পারে। আপনারা বিশ্বাস তাই করেন, বলে তো, সায়েন্স বিশ্বাস করে বিগ ব্যাং ব্লাস্ট হওয়ার পরেই দেন পৃথিবী হওয়ার পর, পৃথিবী যখন প্রাণীর বসবাসের উপযোগী হয়েছে তখনই প্রাণের আবিষ্কার হয়েছে। আপনার ওই উদাহরণটা আসলে অ্যাকচুয়ালি আমি মানতে পারলাম না, এটা যুক্তিগত না না। না না আপনি সায়েন্স না না নিয়ে যুক্তিগত শোনেন কথা বলতেছেন, শোনেন, আমি যুক্তিগত এটা যে হবে না। যে যার না না যার ঢেকুর থেকে বিগ ব্যাং ঘটতে পারে, সে আবার আমাদের এলাকায় এসে ন্যাংটা পাগল হয়ে বসে থাকতে পারে, তাই না? না, তার যদি এত আমি সেটা ক্ষমতা মানবো না, থাকে, কেননা আপনার না না আপনার আপনি সায়েন্সে না বলতে, মানলে, সায়েন্সে তো বলতেছে হবে না। প্রাণের আবিষ্কারই হয়েছে আপনি পৃথিবীর একটু পরে। একটু একটু থামেন, একটু থামেন। আপনি না মানতেই পারেন। হুম? যেমন আমি আপনার আল্লাহকে হুম, আমি মানি না। আপনি এই মানে ঈশাকে আপনি মানবেন না। না মানলে কিছু যায় আসে না। কিন্তু সে দাবি করতে পারে হুম, যে
সে হচ্ছে মহাবিশ্ব সৃষ্টি করছে ঢেকুরের মাধ্যমে, বিগ ব্যাং ঘটাইছে। এখন সে যদি এত ক্ষমতাবান হয়ে থাকে, সে অলৌকিক কেরামতি করে এখানে এসে ন্যাংটা পাগল হয়ে বসে আছে, তাতে কি সমস্যা? তাতে কোনো সমস্যা আছে? আচ্ছা, সে সে যদি আমি আপনাকে সবকিছু করতে পারে, হ্যাঁ, এখন সে ন্যাংটা পাগল হয়ে বসে থাকতে বুঝলেন পারবে আপনার না? কথা শেষ হচ্ছে? সে আমাদের আপনার কথাটা এলাকায় শেষ ন্যাংটা হচ্ছে? পাগল হয়, সে যদি সমস্ত কিছু করে থাকতে পারে, সে ন্যাংটা পাগল হয়ে বসে থাকতে পারবে। ঠিক আছে? আচ্ছা, সে যদি আপনার কথাটা মহাবিশ্ব শেষ হচ্ছে? সৃষ্টি করে থাকতে পারে ঢেকুরের মাধ্যমে, হ্যাঁ, গরুর মাংস এখন দিয়ে এখন ভাত আপনার খেয়ে, কথাটা শেষ হচ্ছে? এখন 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 আপনার এখন কথাটা শেষ হচ্ছে? তো আ আ আ সূরা হুদের ৭ নম্বর ভাই, আয়াতে আছে, হ্যাঁ, আপনার যেটা বুঝাইতে চেয়েছেন আমি সেটা বুঝছি। ন্যাংটা পাগল কি করলো সূরা না করলো, বা ন্যাংটা পাগলের ঢেকুরের কারণে হইলো, সে পাগল হয়ে বললো। এট ফার্স্ট আমি বলি, একটা পাগল কখনোই বিগ ব্যাং তত্ত্ব সম্পর্কে জানবে না। পাগল কখনোই বিগ ব্যাং তত্ত্ব সম্পর্কে সঠিক বর্ণনা আপনাকে দিতে পারবে না। ঠিক আছে? কারণ সঠিক সে বর্ণনা তো কোরআনও দিতে অথবা পারতেছে। সে সঠিক কেন বর্ণনা আপনাকে কি কোরআন বলছি? দিতে পারছে? কারণ কি সে যুক্তি, আমি আপনাকে বলি আমি আপনাকে বলি, সে তো বলতে পারবে না এই কারণে, কারণ কি তাকে পাগল, অর্থাৎ তার মস্তিষ্ক ঠিক নাই বলেই তাকে কিন্তু পাগল বলতেছে। তার উদ্ভট না, আচরণের না, কারণেই এটা তাকে তো বলতেছে। পাগল সে আমরা আপনাকে বিগ বলতেছি। ব্যাং তত্ত্ব পাগল সম্পর্কে আমরা বলতেছি। আমরা বলতেছি। সেই পাগলের যদি কোনো অনুসারী থাকে, তারা তো তাকে পাগল বলবে না। যেমন মোহাম্মদকে আমরা না, লম্পট বলতেছি। এখন আপনি মোহাম্মদের অনুসারী, আপনি তো তাকে লম্পট বলবেন না। তাই না? অবশ্যই আমি বলবো না। হ্যাঁ, সেটাই তো কারণ কি কথা যে সেই কারণ পাগলের কি অনুসারী, সেই পাগল ছাগলের অনুসারী কেউ তো সেই পাগল ছাগলকে পাগল বলবে না। হুজুর এখন কথা হলো সায়দাবাদীর যে কি, অনুসারী, এখন হ্যাঁ, হ্যাঁ, হুজুর সায়দাবাদীর যে হ্যাঁ, অনুসারী, সেই হুজুর সায়দাবাদীর অনুসারীরা হ্যাঁ, তো হুজুর সায়দাবাদীকে লুচ্চা বলবে না। তাই না? দেওয়ানবাগী পীরের যে আচ্ছা, অনুসারী, সে তো দেওয়ানবাগী পীরকে মানে গাঁজা মানে টাউট বাটপার বলবে না, চাপাবাজ বলবে না। হ্যাঁ? কিন্তু আচ্ছা, আচ্ছা, একজন নিরপেক্ষ হ্যাঁ, মানুষ হিসেবে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, দেওয়ানবাগী এবং সায়দাবাদী এবং নবী মোহাম্মদ, তারপর এরা সব হচ্ছে কি একই গরুর গোয়াল। সবগুলা লুচ্চা লম্পট এবং চাপাবাজ। আচ্ছা। ঠিক আছে? তো আপনার ওই ঠিক না, আছে না, ভাই, আপনাকে আপনার যদি কথা আপনাকে শেষ শেষ করেন, প্রশ্নটা করতে না, না, দিচ্ছি। না, আপনি একটু শেষ প্রশ্নটা করেন। আর না, এই না, যে আপনার শেষ প্রশ্ন। আমি কিন্তু বলছিলাম কিছু বলবো আপনার উদাহরণ সম্পর্কে। আমি আপনার উদাহরণ আচ্ছা, সম্পর্কে আমি কিছু আমি বলবো, আমি আপনাকে কিন্তু বলছিলাম। সূরা হুদের ৭ নম্বর আয়াতটা আপনাকে আমি পড়ে শোনাতে চাচ্ছিলাম। এখানে আমার আপনি আয়াত দিয়ে শোনানোর দিয়েছেন। দরকার নেই। দেখেন, আপনি কিন্তু না, কথা না, একটু ঘুরাইতে একটু চেষ্টা একটু করতেছেন। শুনতে হবে। একটু আপনি কিন্তু শুনতে কথা হবে ভাই। ঘুরাইতে চেষ্টা করতেছেন। তিনি আমি আসমান ও আপনাকে জমিন আপনি আপনার ৬ দিনে উদাহরণের তৈরি সুযোগ দিয়ে করেছেন। নি না, না, এটা কিন্তু সুস্থ আলোচনা হলো না। তিনি আসমান আপনি ও যখন জমিন বলছিলেন ৬ আমি দিনে চুপচাপ তৈরি ছিলাম। করেছেন। তার আরশ ছিল পানির উপরে। তিনি তোমাদেরকে পরীক্ষা হ্যাঁ, করতে চান যে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে। এখানে পরিষ্কারভাবে বলা আছে, তিনি আসমান এবং জমিন তৈরি করার আগে তার আরশ ছিল পানির উপরে। আসমান এবং হ্যাঁ, জমিন মানে হচ্ছে মহাবিশ্ব। মহাবিশ্বে যত যা কিছু এক্সিস্ট করে সবকিছু হচ্ছে গিয়ে আসমান এবং জমিন। এইটা সৃষ্টি করার আগে আল্লাহর আরশ ছিল পানির উপরে। ঠিক আছে? হ্যাঁ। এটা হচ্ছে কোরআনের আয়াত। সূরা হুদ আয়াত নাম্বার ৭। এখন এরপরে যদি আপনি বলেন এখানে বিগ ব্যাং এর আগে কি ছিল সে বিষয়ে পরিষ্কার ভাবে বলা আছে, তাহলে তো হাসাহাসি করা ছাড়া আর কিছু আসলে করার থাকে না। তাই না? হ্যাঁ, হ্যাঁ, স্বাভাবিক। হ্যাঁ, বলেন। এটাই স্বাভাবিক, কারণ আমি দেখি নাই। আমি দেখি, আপনিও যেমন দেখেন নাই, কারণ আপনারটাও আমি মাইনে নিতে পারবো না। সেই হিসেবে বললে এই আপনারটাও যে আমি মেনে এই যে নিতে এই পারবো। যে বিগ ব্যাং তত্ত্ব আমি যে আমাকে বললেও আমি সারা ন্যাংটা সারা পাগলের জীবন মানবো না। ন্যাংটা কেননা পাগলের কথা বললাম আমি না? দেখি নাই। ন্যাংটা পাগলের কথা বললাম না? হ্যাঁ। হ্যাঁ, এখন ন্যাংটা আমি আপনাকে পাগলের না, না, অনুসারীও আপনার আপনার উদাহরণের মতো কথাটা ঠিক কিন্তু বলতে চাইছিলাম। ন্যাংটা পাগলের অনুসারীও আমি ঠিক আপনাকে কিন্তু আপনার একটা কথা বলতে ভঙ্গিতেই চাইছিলাম। বলবে। ন্যাংটা পাগলের অনুসারী ঠিক আপনার হ্যাঁ। ভঙ্গিতেই বলবে যে আপনি কি দেখে আসছেন যে বিগ ব্যাং এর আগে আমাদের এই ন্যাংটা পাগল ঢেকুর তোলে নাই? আচ্ছা, আপনি কি আচ্ছা, প্রমাণ আসিফ ভাই। করতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, ঠিক শুনুন, ঠিক ভাইয়া। ঠিক আমি আপনার আপনাকে ভাইয়া ভঙ্গিতেই বলে শ্রদ্ধা আপনি করতে যেই দেখেন। হ্যাঁ, আপনি যেই ওয়ার্ড গুলা ব্যবহার হ্যাঁ। করছেন না, আমি ঠিক কিন্তু সেই আপনার উদাহরণ একই ওয়ার্ড সম্পর্কে ব্যবহার কথা বলতে চাইছিলাম। করতে আপনি পারেন। কিন্তু মাঝখান দিয়ে আরেকটা ঢুকাইলেন। আমি না, না, আপনাকে আপনার উদাহরণ আমি সম্পর্কে আমি কিছু আপনাকে বলতে চাইছিলাম। আমি আপনাকে দেখায় দিচ্ছি যে আপনি যেই জায়গায় আছেন, ন্যাংটা পাগলের যে অনুসারী সেও ঠিক একই জায়গায় আছে। ২ জনের লজিক একই। সেম লেভেলের লজিক ২ জনের। ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে। লজিকের ভিতরে আচ্ছা, আচ্ছা। আপনাদের যে যুক্তি আমি আপনাকে উদাহরণ উপস্থাপন সম্পর্কে কিছু তার বলতে ভিতরে চাইছিলাম। কোনো পার্থক্য নাই। আপনার উদাহরণ সম্পর্কে আমি কিছু বলতে চাইছিলাম। আপনি কিন্তু আচ্ছা। এখন আমাকে সময় দিচ্ছেন না। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আপনাকে আমি শেষ প্রশ্ন কয়েক হলো মিনিট কি, সময় দিব। এরপর আমি মালিক মাওলা ভাইকে যুক্ত করব একটু। মালিক মাওলা আচ্ছা, ভাইকে আচ্ছা, দেখি আচ্ছা। পাওয়া যায় ইনশাআল্লাহ, নাকি। ইনশাআল্লাহ। আমি এরপর আপনাকে অল্প আপনি কিছুক্ষণের শেষ করেন ভিতরে তাহলে। আমার কথা বলে শেষ করতেছি। আপনি হ্যাঁ, হ্যাঁ, মাঝখানে ঠিক কথা আছে। বলবেন না। আপনার সমস্যা আমি শুনছি। ঠিক আছে? হ্যাঁ, ঠিক তো আছে। প্রথমত কথা হলো কি, হাইড্রোজেনের একটা অণু দেন হলো গিয়ে অক্সিজেনের ২ টা অণু মিললে পানি তৈরি হয়। আপনি বলছেন হাইড্রোজেন এন্ড অক্সিজেন। না, হাইড্রোজেন আর অক্সিজেন মিলিত হলে কখনোই পানি হবে না, যতক্ষণ না পর্যন্ত ওই H2O, অর্থাৎ ২ টা হাইড্রোজেন এবং অক্সিজেনের একটা অণু যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা পানি হবে না। আরেকটা কথা বলি, আপনি বলছেন কলা গাছ পানি মানে H2O মিলে কেন পানি হয় না? হ্যাঁ, আপনিও সেটা বলতে পারেন যে H2 অর্থাৎ হাইড্রোজেনের ২ টা অণু আর অক্সিজেনের একটা অণু দিয়ে একটা কলা গাছ হয়। হ্যাঁ, হয়। পানির সাথে আরো অন্যান্য আয়ন যখন মিলিত হয়ে একটা গাছের ভিতর যায়, আপনিও জানেন, আমি জানি আপনি সায়েন্সের স্টুডেন্টস, তখন আয়ন আকারে তখন সেগুলো যে আস্তে আস্তে যে আয়নগুলো একসময় পূরণ হইতে অন্য যৌগ মিলিত হয়। অ্যাকচুয়ালি আপনি বলতেই পারেন, সেই যুক্তি আপনি বলতেই পারেন পানি দ্বারা আপনার কলা গাছটা তৈরি হয়েছে। তারপর আমি না, আপনাকে আরেকটা কথা বলি, ভুল বলছেন ভাই, পাগলের ভুল কথায় বলছেন শুনেন। ভাই। ভুল আচ্ছা, বলছেন আচ্ছা, ভাই। আচ্ছা, আমি আপনাকে মৌলিক জাস্ট বললাম, ভাই আমার ভাই কথা যদি আপনি ইন্টারাপ্ট বিজ্ঞানের করেন না। বেসিক ভাই বিজ্ঞানের বেসিক জিনিস সম্পর্কে যদি আপনি ভুলভাল বলেন তাহলে কেমনে হবে? বিজ্ঞানের বেসিক জিনিস আপনার ভুলভাল তো আপনি বলতে পারেন। আপনি আপনি তো মানে বিজ্ঞানের একদম বেসিক মানে পড়ালেখাই আপনি যে করেননি এটা বোঝা যাচ্ছে আপনার কথা থেকে।
বিজ্ঞানের আচ্ছা, বেসিক তাহলে জিনিসটা বিজ্ঞানের পড়তে বেসিকটা হবে বলেন। না? হ্যাঁ, বিজ্ঞানের মৌলিক বেসিকটা পদার্থ বলেন আপনি কাকে বলে আমাকে। আপনি জানেন? ভাই মৌলিক পদার্থ কাকে বলে আপনি জানেন? হুম? আপনি হ্যাঁ, কেমিস্ট্রি জানি, পড়েছেন, অবশ্যই জানি। মৌলিক পদার্থ কাকে বলে আপনি জানেন? হ্যাঁ, অবশ্যই আমি হ্যাঁ, আমি কেমিস্ট্রি পড়ি। শুধুমাত্র হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে আপনি কার্বনের কোনো যৌগ গঠন করতে পারবেন? না, না, কার্বন সম্পূর্ণই আলাদা একটা পরমাণু। আই নো দ্যাট। কার্বন হচ্ছে একটা মৌলিক পদার্থ, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হাইড্রোজেন অক্সিজেন দুইটাই হচ্ছে মৌলিক পদার্থ, ঠিক আছে? আপনি হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে কখনো কার্বনের যৌগ তৈরি করতে পারবেন না। কলা গাছ হচ্ছে একটা কার্বন যৌগ। কার্বন, ও মাই গড! আপনি কার্বনকে একটা এইমাত্র বললেন পরমাণু, আবার বলতেছেন যৌগ। হাউ! আমি পরমাণু বলি না নাই, থাক। আমি পরমাণু বলি নাই, আমি বলেছি মৌলিক কার্বন কি পদার্থ। পরমাণু না? ভাই আপনি, কার্বন কি আমি পরমাণু না? বলেছি আমি পরমাণু বলি নাই, আমি বলেছি এটা হচ্ছে একটা মৌলিক পদার্থ। পরমাণু কি, পরমাণু আচ্ছা। না, পরমাণু হ্যাঁ পরমাণু না, আমি কোনোটাই বলি নাই। আমি বলেছি এটা হচ্ছে একটা আচ্ছা, মৌলিক আচ্ছা ভাই, পদার্থ। আচ্ছা, আচ্ছা, ওকে, 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 মৌলিক পদার্থ। আমি আচ্ছা, আপনাকে মৌলিক বলেছি, পদার্থের সূত্রটা আপনি আপনি আমাকে আপনি বলেন। আমার আমি কথা তো শিখি নাই। আপনি 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 আমাকে বর্বর শিখান। করেন না, আপনি বর্বর করেন না, বর্বর করেন না, শুনেন, আগে শুনে নেন। আপনি বেসিক বেসিক হ্যাঁ, বলেন। বিজ্ঞান পড়েন নাই। একটা হাইড্রোজেন থেকে এবং একটা অক্সিজেন থেকে কখনোই কার্বনের যৌগ গঠিত হতে পারে না। কার্বনের যৌগ, মাই কার্বনের যৌগ গুডনেস! হচ্ছে, কার্বনের যৌগ কার্বনের কিভাবে যৌগ হবে মানে ভাই? কি? কার্বনের সাথে আপনি একটু শুনেন, থামেন ভাই, আপনি থামেন কেমিস্ট্রি পড়েন। থামেন, আপনি থামেন, আপনি ভাই কার্বনের বেসিক সাথে ইয়া জানেন না তো। কার্বনের যৌগ, আপনি শুনে নেন, আপনি বেসিক জিনিস জানেন না, আপনি বেসিক বিজ্ঞান পড়েন নাই, আপনি কোন পড়ালেখাই করেন নাই, আচ্ছা, আমি একদম নিশ্চিত। কার্বনের হ্যাঁ, আমি যৌগ কাকে পড়ালেখা করি বলে নাই তো। আপনি কখনো এই জিনিসটা জানেনই না। কার্বনের যৌগ কাকে বলে আপনি এখন গুগলে সার্চ করেন, কার্বন যৌগ, কার্বনের যৌগ কাকে বলে? হাইড্রোজেন এবং হ্যাঁ, হ্যাঁ। অক্সিজেন থেকে কার্বনের সাথে যখন অন্য কার্বনের কোনো যৌগ পরমাণু সৃষ্টি মিলিত হওয়া। হয়ে কোনো অণু গঠিত করে সেটাই হলো কার্বনের যৌগ। আমি জানি। তাহলে আপনি আমাকে বলেন যে শুধুমাত্র হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে কার্বনের যৌগ কিভাবে গঠিত হবে যদি কার্বন না থাকে? কার্বন হ্যাঁ, হ্যাঁ, নামক আমি মৌলিক আপনাকে সেটা পদার্থটা যদি বললাম। না এখনই থাকে, আমি সেটাই বলতেছি। তাহলে বলেন। হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে যদি কার্বন না থাকে, তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে কিভাবে কার্বনের যৌগ গঠিত হবে? একটা মৌলিক পদার্থ যদি না থাকে, তাহলে সেই আপনি বাকি 100টা মৌলিক পদার্থ দিয়ে কি ওই মৌলিক পদার্থটার জায়গা রিপ্লেস করতে পারবেন? এটা হচ্ছে বিজ্ঞানের একদম বেসিক লেভেলের জ্ঞান, যে মৌলিক পদার্থগুলা আলাদা এবং মৌলিক পদার্থ থাকতে হবে। কার্বনের যৌগ হতে হলে সেই কার্বনটা থাকতে হবে, কার্বন নামক মৌলিক পদার্থটা সেখানে থাকতে হবে। হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে আপনি কার্বনের যৌগ গঠন করতে পারেন না। এটা বিজ্ঞানের একদম বেসিক কথা। কেমিস্ট্রির যদি বেসিক আচ্ছা, জিনিস পড়ে থাকেন তাহলে এটা আপনার জানার কথা, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি কেমিস্ট্রির একদম ভেরি বেসিক জিনিস পড়েননি কখনো। আচ্ছা ভাই, গাছ কি আমি মাটিতে লাগাবো না আসমানে লাগাবো? বলেন। আপনি যেখানেই লাগান, আপনার কাছে গাছ আমাকে হচ্ছে প্রশ্ন। একটা কার্বন বেসড, মানুষের শরীর, যে গাছ হচ্ছে একটা কার্বন বেসড জিনিস। এই যে হুম, হুম। জৈব যৌগ, জৈব যৌগ হচ্ছে একটা কার্বন বেসড যৌগ, ঠিক আছে? কার্বনের হুম। সেখানে থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কার্বনের থাকা। হ্যাঁ। কার্বন হচ্ছে একটা মৌলিক তো ভাই, পদার্থ এবং কার্বন না থাকলে এই জৈব যৌগগুলো গঠিত হবে না। কিভাবে গঠিত হবে? এটা আচ্ছা, হচ্ছে বেসিক সায়েন্স। তাহলে কি ভাই, হ্যাঁ, হ্যাঁ, আপনি উদ্ভিদ আপনি যখন আপনি বড় আপনি হয় আমিও বেনজিন, জানি। আপনি বেনজিন, বেনজিন কিভাবে গঠিত হয়, বেনজিনের স্ট্রাকচার দেখেছেন কখনো? আপনি কিন্তু কার্বন থেকে বেনজিন অ্যালকোহল, ফেলে দিচ্ছেন। আমি কার্বনের কথাই বলতেছি। এগুলা প্রত্যেকটা আমি আপনাকে প্রত্যেকটা বলছি কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কার্বন ভাই, বেসড গাছ যৌগ। কিন্তু আমাকে মাটিতে আপনি লাগাইতে হবে। অ্যালকোহল, কারণ কি কার্বন ডাই অক্সাইড, অ্যালকোহল, কার্বন মাটির CH4, ভূমির ভূমিতে শোনেন পাওয়া যায়, বায়ুর CH4, নিম্নচাপে পাওয়া যায়। শোনেন মিথেন, তারপরে অ্যামোনিয়া, তারপর হচ্ছে হ্যাঁ, অ্যালকোহল। হ্যাঁ, এই জিনিসগুলা কিভাবে গঠিত হ্যাঁ, হয়, হ্যাঁ, এগুলো যে মানে কার্বনের এই যে এগুলোর যে স্ট্রাকচার কিভাবে হয় সেগুলো আপনি জানেন? যদি হ্যাঁ, কার্বন হ্যাঁ। না থাকে আপনি মিথেন হাইড্রোজেন হলো এবং অক্সিজেন কার্বনের দিয়ে সাথে সেগুলো চারটা বানাতে পারবেন? হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে ভাই CH4 শোনেন মিথেন শোনেন গ্যাস ভাই, তৈরি শোনেন হয়। শোনেন শোনেন শোনেন, আপনি হ্যাঁ, কি হ্যাঁ। আপনি কোন ক্লাসে পড়েন একটু আমাকে বলেন তো, কোন ক্লাসে পড়েন? না, না, আমি সেটা তো আপনাকে কখনোই বলবো না। ইটস মাই পার্সোনাল ম্যাটার। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ঠিক সেটা আছে, বলবো না। পার্সোনাল ব্যাপার বুঝতে পারলাম, ঠিক আছে, কিন্তু আপনি কি মানে মানে 9-10 এর বিজ্ঞান বইটা পড়েছেন? হ্যাঁ, অবশ্যই। ক্লাস 9-10 এর বিজ্ঞান বইটা পড়েছেন? 9-10 এর বিজ্ঞান বইটা আপনি আবার একটু হ্যাঁ, ভালো করে অবশ্যই। পড়বেন, আজকে রাত্রে আবার একটু ভালো করে পড়বেন। হুম, কেমিস্ট্রি বইটা ভালো করে পড়বেন, বিজ্ঞান জি। বিভাগের কেমিস্ট্রি বইটা ভালো করে পড়বেন। সেখানে পরিষ্কারভাবে এই হ্যাঁ, জিনিসগুলো হ্যাঁ। বলা থাকার কথা। আমি নিশ্চিত এই জিনিসগুলো বলা আছে। আপনি হাইড্রোজেন এবং আমি অক্সিজেন আপনাকে দিয়ে কিন্তু কখনো বুঝাইতে কার্বন পারি নাই। বেসড জিনিস, আমি কিন্তু আপনাকে বুঝাইতে পারি নাই। আমি কিন্তু বলি আপনি নাই কার্বন ছাড়া আপনি গাছটা চলবে। বুঝাইতে, কিন্তু না আপনি বুঝাইতে পারেন নাই আমি মানে আপনাকে বলছি। আপনি ভুল বলেছেন দেখে, আপনি ভুল বলেছেন দেখে আপনি বুঝাইতে পারেন নাই। কার্বনের যৌগ আচ্ছা, এক জিনিস, তাহলে হাইড্রোজেন আচ্ছা ভাই, অক্সিজেন আরেক জিনিস। হাইড্রোজেন অক্সিজেন দিয়ে আপনি কখনো কার্বন বেসড কোনো জিনিস তৈরি করতে পারবেন না, ঠিক আছে? আমি আপনাকে আপনার তারপরে কাছে হয়তো। যদি ম্যাটেরিয়াল থাকে, আচ্ছা, আপনার কাছে যদি ম্যাটেরিয়াল থাকে হাইড্রোজেন এবং অক্সিজেন, এবং আপনাকে যদি একটা কার্বন বেসড যৌগ বানাতে বলা হয়, এটা হচ্ছে একটা বোকার মতো কথা। কারণ আপনার কাছে যদি কার্বনই না থাকে, তাহলে আপনি কার্বন বেসড যৌগ কিভাবে বানাবেন হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে?
ভাই সবচেয়ে বায়ুর কয়লা নির্মূলতা হবে। আপনার আমরা লাগবে, আমরা যেই বাড়িতে গাছ লাগাই, আমরা সবচেয়ে যেই প্রথমে নিম্ন স্তরে আপনার গাছ লাগবে, লাগাই, সেখানে কার্বন ডাই অক্সাইড সবচেয়ে থাকে, প্রথমে সেখানে কার্বন ডাই অক্সাইড থাকে। ক্লোরোফিল, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে, আপনিও জানেন ক্লোরোফিল, তারপরে অন্যান্য অণুর মাধ্যমে যেভাবে হোক, যেটা আমরা জানি যে শর্করা গঠন করে, সেটা আমিও জানি। আমিও তো মানি যে, আমিও তো জানি, না মানলেও কিছু করার নাই, কার্বন বেসড অনুযায়ী চলবে, সেটা আমিও জানি। আমি আপনাকে বলি নাই। আমি বলছি যে সেক্ষেত্রে আপনিও বলতে পারেন, আপনিও জানেন পানির মাধ্যমে উদ্ভিদ অন্যান্য সকল জৈব অজৈব মাটি থেকে গ্রহণ করে। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ওই বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সেটাকে আবার সে রিসাইকেল করে শর্করা তৈরি করে, সেটা আমিও তো জানি। আমি আপনাকে সেটা অস্বীকার করতেছি না। আচ্ছা, এটা খুব ভালো, খুবই ভালো যে আপনি এই বিষয়, এই আমি জিনিসগুলো যে আপনাকে জানেন, বলি এটা নাই, খুবই অস্বীকার করি চমৎকার নাই যে ব্যাপার, কার্বন নাই। খুবই খুবই চমৎকার ব্যাপার। এই আপনি জিনিসটা তো আমি বারবার অ্যাপ্রিশিয়েট বিরোধিতা করি, আপনি করছেন। এই জিনিসটা হ্যাঁ, অন্তত হাইড্রোজেন জানেন। হাইড্রোজেন কেন কিন্তু ভাই, আপনি যে এখানে কি এখানে কি এখানে আপনি কি যে পানি জিনিসটা মিলিত হচ্ছে ভাই না? আপনি পানি কি কার্বনের সাথে মিলিত না, না, হচ্ছে না? না, না, আপনি যে জিনিসটা পানিটা তো জানেন মাটি সেটা থেকে খুবই আসতেছে, ভালো। কিন্তু বায়ু আপনি থেকে যে কার্বনটা সালোক নিয়ে তখন সংশ্লেষণ আবার কিভাবে হয় জৈব। এটা জানেন, শোনেন, আপনি যে সালোক সংশ্লেষণ কিভাবে হয় এটা যে জানেন, এটা খুবই ভালো ব্যাপার, এটা আমি অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু আপনি যে জিনিসটা জানেন না, যে হাইড্রোজেন এবং আপনি ভুলভাল বললেন না ভাই, আমি বিজ্ঞানে পড়া মানুষ এবং মানে ইন্টারমিডিয়েট আমি অসংখ্য ছাত্র পড়াইছি। আমার জীবনের একটা দীর্ঘ হ্যাঁ, হ্যাঁ। সময় আমি ইন্টারমিডিয়েটের ছাত্র পড়ায় পড়ায় অনেক গরু গাধাকে আমি অনেক ভালো ভালো রেজাল্ট করাইছি। 8 বছর আমি ইন্টারমিডিয়েটের ছাত্র, 9-10 এর ছাত্র মাই পড়াইছি। এই যে গুডনেস। এই যে আপনি এই কথাটা যে তো এই ভুল বলেন, আপনি নিজে কিন্তু একটা জিনিস ভুল বলতেছেন। আপনি কোনো না, গরু না, গাধাকে কখনোই পড়াইতে পারবেন না। আপনি কখনো কোনো গরু মানে গাধাকে গরু গাধা এটা হচ্ছে পড়াইতে একটা পারবেন কথার না। কথা। গরু গাধা এটা হচ্ছে একটা কথার কথা, হ্যাঁ? অনেক অসংখ্য স্টুডেন্ট আমার হাত দিয়ে মানে খুব ভালো ভালো আপনারা রেজাল্ট এই করছে। কথার কথাগুলো ঠিক বুঝছেন আছে? না, বুঝছেন? মানে যারা একটু সুন্দর মনোভাব নিয়ে আসে কথা বলতে, তাদের মাথাও আপনারা ঘুরায় দেন। আমি না আপনার একটা, তাদের মাথা, শুনেন, আমি আপনার ফার্স্টে ফার্স্টে যখন আপনার আলোচনাগুলো শুনতাম, আমার কাছে একটু যুক্তিযুক্ত লাগতো। ঠিক আছে? হুম, একটু। হুম, তো তখনই আমি হলো কি, আমি একজন কেমিস্ট্রিবিদের, আমেরিকান একজন কেমিস্ট্রি রিসার্চ সেন্টারে কাজ করে এমন এক ব্যক্তির তর্ক বিতর্ক আপনার সাথে হয়েছিল, আমি সেটা শুনছিলাম। আমি দেখছি আপনি ওই ব্যক্তিকে কোনো কথাই বলতে দেন নাই। আচ্ছা, কথা বলার কেমিস্ট্রি চান্সটাই বিশারদের নাম দিতে কি পারেন আমাকে নাই। একটু বলেন তো? কেমিস্ট্রি বিশারদের নাম কি আমাকে একটু বলেন তো? নামটা কি? অ্যাকচুয়ালি উনি একজন বয়স্ক লোক, আমার নামটা সম্পূর্ণ মনে নেই। না, না, আপনার নামটা সাথে একটু অনেক বলেন, আমি মোটামুটি আপনাকে অনেকক্ষণ আলোচনা করছি। আপনাকে আমি একটা চমৎকার প্রমাণ দেখায় দিব। মানে কেমিস্ট্রি বিশারদের মানে ক্যারেক্টার সম্পর্কে আমি আপনাকে বিশারদ না, চমৎকার, আমি অ্যাকচুয়ালি রেফারেন্স শুনুন শুনুন, আমি ওনার আলোচনা, রেফারেন্স ছাড়া ভাই, রেফারেন্স হ্যাঁ ছাড়া আমি আপনি, ভাই কোনো আলোচনা করি না, কথা বলি না। আমি আপনাকে চমৎকার চমৎকার জিনিস দেখা দিব। আপনি জাস্ট নামটা বলেন, সেই কেমিস্ট্রি বিশারদ বললেন যে আপনি কেমিস্ট্রি বিশারদের নামটা বলেন। আচ্ছা, আমি আপনাকে ওকে এমন ওকে, মজার মজার at this জিনিস দেখাবো, moment এখন I can't হাস্যকর হাস্যকর। remember his name because, তাহলে তো ভাই এগুলো আচ্ছা কেন বলেন ভাই? তাহলে এগুলো না, কেন বলেন? আপনাকে তো মানে নামটা বলতে হবে। নামটা বললে আমি তার সম্পর্কে তার মানে বায়োডাটা এখানে আমি প্রকাশ করে দিতে পারি। সে কোথায় কি কি আকাম কুকাম আচ্ছা করে, কোথায় কি 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 কেমিস্ট্রি বিশারদ সে, সব আমি এখন এখানে একদম রেফারেন্স সহ দেখা দিব। জাস্ট আপনার আমাকে নামটা একটু একটু চিন্তা করে মনে করে আমাকে নামটা বলেন, আমি আপনাকে দেখাচ্ছি। জাস্ট নামটা একটু চিন্তা করে বলেন আমাকে। আপনাকে সময় দিচ্ছি। 1 মিনিট আচ্ছা সময় থাক। দিচ্ছি। নামটা একটু চিন্তা করে বলেন তো ভাই। আপনার সেটা করা লাগবে না, অসংখ্য ধন্যবাদ। তবে না, আপনার না, এই যে কথাগুলো কেমিস্ট্রি আসলে বিশারদের আকাম কুকাম, ব্যক্তিগত মানুষ হিসেবে কেমিস্ট্রি বিশারদের আকাম আপনি কুকাম এবং সে তথ্যপূর্ণ। কি কি, সে যে ভাই, সে যে একজন পেডোফাইল, হ্যাঁ, সে যে একজন মদ্যপ এবং কি কি কথাবার্তা বলে সে, সব আমি এখন আপনাকে রেফারেন্স, খালি নামটা একটু উচ্চারণ করেন আপনি, আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা থাক ভাই, আমি বলেন কারো খারাপ জিনিস অনলাইনে প্রকাশিত হোক, আমি সেটা কখনোই চাই না। কারণ কি, সকলের ভাই। একটা আপনার আত্মসম্মান আপনার আছে। না, না, আপনার আমি তো প্রমাণ সহ সকলের দিব একটা ভাই, আমি তো আত্মসম্মান মানে আছে। বাজে কথা বলবো না, বাজে কথা বলবো না তো, আমি আমি আপনাকে প্রমাণ বলতেছি, সহ আপনি বাজে দিব কথা ভাই। বলতেছেন কেন ভাই? প্রমাণ দরকারটা কি? আপনার আমি প্রমাণ জানি লাগবে উনি না, একটা আপনার খারাপ কাজ প্রমাণ করছে, লাগবে আমার না, কাছে আপনি যে থাকুক না। আ- সেটা যদি অপরাধ হয় আচ্ছা, তাহলে আমি কেস করে দিব। ঠিক আছে, আমি কেন ঠিক অপরাধ, আছে, তাকে ঠিক শুধু আছে, শুধু ঠিক কেন আছে, আমি তার আপনি তার ঠিক আছে, বিষয়ে হ্যারাস করবো? ঠিক আছে, ঠিক আছে, বুঝতে, ঠিক আছে, ঠিক আছে, আপনি, আমি আর তাহলে তার এই গোপন জিনিসগুলো প্রকাশ করলাম না, কিন্তু আপনি যে কেমিস্ট্রি বিশারদের কথা বললেন, আপনি তার কাছ থেকে একটু জিজ্ঞেস করেন যদি কখনো কথা হয়, যে সে একজন পেডোফাইল এবং সে একজন মদ্যপ লোক কিনা। তারপর আমার কাছে আবার আপনি রেফারেন্স নিয়ে যান। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আবার আরেকদিন কথা হবে। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, বাই বাই, তাহলে ভালো থাকেন, শুভকামনা। আচ্ছা, মালিক মাওলা ভাইকে একটু যুক্ত করি। আচ্ছা, মালিক মাওলা ভাই, আপনাকে ইয়া করা যাচ্ছে না, নো অ্যান্সার ফ্রম লাইভ ভিডিও গেস দেখাচ্ছে। আপনি একটু বের হয়ে আরেকবার একটু চেষ্টা করেন। মালিক মাওলা ভাই, আপনার জন্য একটু অপেক্ষা করছি। মালিক মাওলা ভাইয়ের জন্য অপেক্ষা করছি, উনি শেষে একটু কথা বলবেন, তারপর আমি ছেড়ে দিব। আমি আজকে মালিক মাওলা ভাইয়ের লাইভে আসার কথা ছিল, কিন্তু আমি হুট করে ঢুকে গেছি। আপনি কেমন আছেন? পুত্র কেমন আছে? বাবু ভালো আছে, আমিও ভালো ছিলাম, কিন্তু আমার ওয়েবসাইটটা তারা আবার আক্রমণ করে, আমি যেই লাইভে এসেছি সেই তারা অফ করে দিয়েছে। এটার হ্যাঁ, জন্য আপনি আমি লাইভ খুবই শুরু করার পরপরই বেশ সফল হ্যাঁ, হয়েছে আজকে তারা।
আমিও দেখলাম, আমি কয়েকটা ব্রাউজার থেকে চেষ্টা করলাম, কোনো ব্রাউজার থেকে আমি ঢুকতে পারছি না। এই যে আমি এখন আবার লাইভটা শেষ করলে আবার ঠিক করতে পারবো, কিন্তু লাইভটা পর্যন্ত আর কি করতে পারছি না, এই জন্যই আমার কথা হ্যাঁ, বলতে একটু সমস্যা হচ্ছিল। এই কাজটা করেই যাবে। মানে ওই আরবিতেই এক ধরনের কথা বলে, যে জবর যা, যার যার যা, অর্থাৎ ওই জের জবর যেখানে লাগাবেন না অর্থ একই রকম হবে। এদের এই চরিত্রটা পাল্টাবে না। পাল্টাবে না এই কারণেই, আমাদের গ্রামে একটা প্রবাদে বলে, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঝি, গাভী ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। আমি আচ্ছা। আবার বলছি অন্যদের জন্য, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঝি, গাভী ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। তো একটা ভালো প্রোডাক্ট পাইতে হলে তো ভালো আপনার মেশিনের জিনিস ভালো দিতে হবে। লালন সাই বলেছেন, অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে, গাছ যদিও হয় বীজের জোরে, তাতে ফল ধরে না। তো নানান হাবিজাবি জিনিস এখান থেকে তর্ক মর্ক এটা ওটা করে রেফারেন্সের জায়গায় যখন আসলো, তখন আর রেফারেন্স নাই। গাছ যদিও হয় বীজের জোরে, ঝগড়া যদিও মুখের জোরে করা যায়, কিন্তু রেফারেন্স নিয়ে যখন কথা হয় তখন রেফারেন্স ছাড়া আর কেউ টিকতে পারে না। আগের ওই ছেলেটার কথা আসলো, তো নতুন এই ছোট ছেলে, একে নিয়ে আমি বেশি কিছু বলবো না। ওকে একটা কথা, যে কাজী ইব্রাহিম সাহেবের একটা জিনিস বোঝাচ্ছিলেন, যে মুমিন হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো, ওই দড়ির মধ্যেই তাকে থাকতে হবে। আর ওই ছেলেটা বলছিল যে আমি একবার আউট হয়ে যাই, একবার আসি, ইসলামে আসার আইন নাই। আপনার একটু জানার স্বল্পতা আছে, আপনাকে বারবার মূর্খ বলছে না, আপনি আসলেই মূর্খ। এখন রশিটা কত বড় সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে। এখন রশি যদি দেন 2 হাত, তাহলে তো উট তো আপনার কাছেই থাকবে। আর রশি যদি দেন 200 হাত, তাহলে উট তো আপনার থেকে দূরে যাবে একটু, আবার টেনে আপনাকে কাছে আনতে হবে। আর এই যদি আপনার আন্ডারওয়্যারের ইলাস্টিক দিয়ে যদি ওই উটকে বাঁধেন, তাহলে 200 মিটারের বেশিও যাইতে পারে। ওই ইলাস্টিকের ইলাস্টিসিটি যতখানি আছে তত দূর সে যাবে। আপনি মনে করলেন যে 2 হাত ইলাস্টিক দিয়েছেন, কিন্তু ইলাস্টিসিটিতে 2 হাতের 20 হাত হয়, তো 20 হাত পর্যন্ত যাবে। তো এই খেলা খেলির সুযোগ আছে এদের মধ্যে, না হলে ওরা এইগুলো কেন করছে? মালিক মালা ভাই, এক সেকেন্ড আমি একটু আপনাকে একটু আটকাচ্ছি। এখানে এমডি আলী নামক একজন বেশ গালিগালাজ করছেন, ওনাকে ওনার উদ্দেশ্যে আমি একটু একটা মজার ভিডিও আমি আমার দর্শকদের দেখাতে যাচ্ছি। যে এই এমডি আলী এবং অন্যান্য মুমিন ভাইরা সেদিন আলোচনা করছিলেন, 7 জন বীর শ্রেষ্ঠের নাম জিজ্ঞেস করা হয়েছিল। আপনি একটু দেখেন যে এত জ্ঞানী আমাদের এই এমডি মুমিন ভাইরা, এত জ্ঞানী। এই এমডি আলী নামক মুমিন ভাইটি 7 জন বীর শ্রেষ্ঠের নাম বলেছেন, আপনি একটু শুনেন, খুবই মজা পাবেন। আপনি হয়তো শুনেছেন। আমি শুনেছি, দেখেন, সবাই শুনুক। সেকেন্ড ইন কমান্ড জিয়াউর রহমান। তারপরে আপনার খালেদ মোশাররফ, তারপরে আপনি কি বলতে চান? বীরশ্রেষ্ঠ 7টা বীরশ্রেষ্ঠ নাম বলেন, তাদেরকে কোথায় দাফন করা হয়েছে বলেন। রফিক, জব্বার, সালাম, বরকত, আব্দুল্লাহ, জাহাঙ্গীর ইত্যাদি। শুনলেন হচ্ছে এই যে এমডি আলীর গলা, এই গলাটা হচ্ছে এমডি আলীর। সে বলছে যে 7 জন বীর শ্রেষ্ঠের নাম হচ্ছে রফিক, জব্বার, সালাম, বরকত, আব্দুল্লাহ, জাহাঙ্গীর ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে আমাদের যে প্রখ্যাত আমাদের মানে ভাই, এটা তো মানে নার্সারির একটা বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় যে 7 জন বীর শ্রেষ্ঠের নাম কি, সেটা তো বলতে পারবে। কি অদ্ভুত! সে বলতেছে 7 জন বীর শ্রেষ্ঠের নাম হচ্ছে রফিক, জব্বার, সালাম, বরকত, আব্দুল্লাহ, জাহাঙ্গীর ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে আমাদের মুমিন ভাইদের জ্ঞান। এত জ্ঞানী এরা ভাই, আমি যে কি বলবো না। এবং অন্য মুমিনরা কিন্তু 8-10 জন মুমিন কিন্তু এখানে আছে উপস্থিত, তারা কেউ কিন্তু একবারও বলে নাই এই আলোচনার সময় যে এই বেটা তুই তো গাধা, তুই তো ক্লাস 5 পাস করস নাই, তুই তো প্রাইমারি স্কুল পাস করস নাই, এটা কি বললি? এটা তো ভাষা শহীদদের নামের সাথে তুই বীরশ্রেষ্ঠদের নাম মিলালি কেন? একটা মুমিনও কিছু বললো না, এবং সবাই বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই খুব মানে তাকে দিল। আমি ভাই মানে খুবই অদ্ভুত ব্যাপার যে এরা এত কিভাবে জ্ঞানী হয়। হ্যাঁ মালিক মুল্লা ভাই, আপনি এবার বলেন। হ্যাঁ, ওই জন্যই তো আমি এর আগের দিনও আপনাকে বলেছিলাম যে আসলে এরা খুব সূক্ষ্ম বুদ্ধির মানুষ। এদের বুদ্ধি এত সূক্ষ্ম যে নেই বললেই চলে। এই মোহাম্মদ আলী আপনার কমেন্ট লিখছে, আমি 2-1টা কমেন্টের স্ক্রিনশট রেখে দিয়েছি, ও চাইলে আমি দিতে পারবো। তার বিদ্যার দৌড় দেখেন। সে লিখছে, আসিফ কথা বললে দিচ্ছে না, এখন বানান অবস্থাটা দেখেন। আরেক জায়গায় লিখেছে, আসিফ নুনু পাঁচ চন্দ্রবিন্দ্র দিয়ে পাঁচ করাইছে। আসিফ নুনু পাঁচ এটা জানে তো, মানে এটা দিয়ে কি কার কি বোঝাতে চাচ্ছে তার বিদ্যার দৌড়। আরেকজন লিখেছে, আলী ভাইকে যুক্ত করেন, আসিফ মুততে মিথ্যে পালাবে, একবার মুততে আর একবার মিথ্যে। এই আলীকে আমি যুক্ত করব আপনার পরে, তাহলে আলীকে যুক্ত করি, দেখি ওনার কাছ থেকে আমি শিখতে পারি নাকি বীরশ্রেষ্ঠদের নাম আমি একটু মুখস্থ করতাম ওনার কাছ থেকে। হ্যাঁ, তবে আলী আপনাকে সেদিনকে ওই অডিওতে বাঁচিয়ে দিয়েছে, বীরশ্রেষ্ঠের আরো নাম বলে নাই। আমার আরেকটা গল্প মনে পড়লো, এটা বলে শেষ করে দিই, ওকে যুক্ত করেন। এক ঠাকুর কোনো লেখাপড়া জানতো না,
তো ওই ঠাকুর দিন তারিখ মনে রাখতে হতো, এই জন্য প্রতিদিন সকালবেলায় উঠে সে একটা ওই বাটির মধ্যে একটা করে ছোলা রাখতো। ছোলা তো বুঝছেন, বুট যেটাকে বলি আমরা, হুম। বা শিমের বিচি রাখতো, ধরেন একটা করে শিমের বিচি রাখতো। তো একদিন ঠাকুর যাবে তীর্থে কয়েকদিনের জন্য, যাওয়ার সময় তার বউকে বলে গেল যে মানুষের তো দিন তারিখ এখন জানতে সময় লাগে, এছাড়া তো কোনো উপায় নাই, সবাই আমার কাছে আসে, আমি বাড়ি থাকছি না, তোমার একটা কাজ হলো প্রতিদিন সকালে উঠে তুমি ওর মধ্যে একটা করে শিমের বিচি রাখবা। তার বউকে বলে গেল। বউ বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি রাখবো। 5-7 দিন পর বউর মনে হলো হঠাৎ করে যে এই তো আমি সিমের বিচি রাখি নাই, খাইছি তো কি করা। বউ কয়েকটা সিমের বিচি নিয়ে না গুনে ওর মধ্যে রেখে দিল, যে কয়দিন বা গেছে কি অত ঝামেলার দরকার নেই, আমি কয়টা রেখে দিই। রেখে দিল। ঠাকুর ফিরে আসার পরে একজন এসে জিজ্ঞাসা করছে, ঠাকুর বাবা আমি তো মেয়ের বিয়েটি ঠিক হচ্ছে, আজকে কয় তারিখ, আর একটা শুভ দিন দেখে একটা তারিখও নির্ধারণ করে দেন। ঠাকুর তারিখ গোনার জন্য যথারীতি সেই তারিখ ভাণ্ড নিয়ে আসলো, কৌটাটা নিয়ে আসলো, নিয়ে এসে কৌটাটা মাটিতে ঢেলে সিমের বিচি গুনছে। 22, 23, 24, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 36 মধ্যে গোনার পরে ঠাকুরের মনে হচ্ছে বেশি হয়ে গেল বোধহয়। কয়েকটা সিমের বিচি আবার লুকায় রাখলো ঠাকুর বাম হাতের মধ্যে। তারপর ওই লোককে বলছে মাস তো এবার একটু বড় রে, মাস তো 36 দিনে। কয় ঠাকুর বাবা কি বলেন, মাস কখনো 36 দিনে হয় নাকি? কয় বেটা তোর বাবার ভাগ্য ভালো, বাম হাতের এই সিমের বিচি গুলো এখন এর মধ্যে দিই নাই। তো আচ্ছা আপনার বীর শ্রেষ্ঠের মধ্যে এরশাদ রায়হান, মুরগি মজিব, এই তানভীর, এই হাসান, এদের নামও যে এখনো যোগ হয়নি, এটা তো আপনার বাঁচা ভাই। ভাই ভাই ঠিক আছে, আসলে অনেক বাঁচায় দিছে আপনাকে আপনাকে ভাই বাঁচাই দিচ্ছে। আর কাকে কাকে যে রাতে ঢুকাই খেপে ফেলতো। কুকুর, হ্যাঁ, রাতে খেপে কুকুর আর শীতে খেপে মোল্লা, এই হচ্ছে কাহিনী ভাই। এদেরকে আমরা কি বলবো? এই যে যে ছেলেটা, সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে কিন্তু 8-10 জন আছে, 8 জন লোক আছে, 8 জন মুমিন আছে, আরো 7 জন মুমিন আছে। 7 জনের একজনও তাকে বললো না যে গাধার বাচ্চা তুই তো মানে একটু পড়ে আয়, যা একটু ক্লাস প্রাইমারি স্কুলটা পাস করে আয়, এই 7 জন বীর শ্রেষ্ঠের নাম তুই জানিস না, তুই বলতেছিস রফিক, জব্বার, সালাম, বরকত, আব্দুল্লাহ জাহাঙ্গীর। আব্দুল্লাহ আবার কে? আব্দুল্লাহ মানে সবই বুঝলাম, আব্দুল্লাহ আমি ওটা বলতে চাচ্ছি, আব্দুল্লাহটা আব্দুল্লাহ কোথা থেকে জাহাঙ্গীরটাকে। আসছে? তাও না হয় বুঝলাম আচ্ছা যে 52 সালের ভাষা শহীদদের সাথে একটু মিক্স হয়ে গেছে, কিন্তু আব্দুল্লাহটা কোথা থেকে আসলো? আচ্ছা, বীর শ্রেষ্ঠের নামও কি এফিডেভিট করা যায় কিনা, ওরা করছে কিনা সেটা আমার একটা প্রশ্ন ভাই। তো এই বীর শ্রেষ্ঠের ফ্যামিলি যে এদের জুতা দিয়ে পিটায় না, এদের তো কপাল ভালো, আমাদের দেশের মানুষগুলো খুব মহান জন্য এই ফ্যামিলি গুলো এদেরকে জুতা দিয়ে পিটায় না, মানে এটা মানে চরমতম, মানে তাদের জন্য খুব সৌভাগ্যের ব্যাপার। এই যে কেমিস্ট্রি, আমি আর্টসের স্টুডেন্ট, আমাকে একটু ক্লিয়ার করেন তো, পানিকে ভাঙলে কয় অণু অক্সিজেন আর কয় অণু হাইড্রোজেন পাওয়া যায়? 1:8। ছোটবেলায় এমনি শুনতাম। না, পানি তৈরি হতে দুইটা পরিমাণটা কি লাগে? 2H2 প্লাস O2, এই দুইটা মিলে হয় হচ্ছে গিয়ে একটা পানির অণু। হ্যাঁ 8/1, হ্যাঁ এটা বলতে পারেন আপনি। অনুপাতটা 1:8। আমি ছোটবেলায় যেটুকু 8 পর্যন্ত আমার হ্যাঁ সায়েন্স ঠিক ছিল, আছে, এইটার পরে আমি আর সায়েন্স পড়ি হ্যাঁ নাই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমি আর্টসের স্টুডেন্ট, তো আমার ওইটুকুন মনে আছে যে এই পর্যন্ত সায়েন্স ছিল, এরপরে আমি আর পড়ি নাই। তো এটা তো এখন এই যে কতগুলো মুমিন, একটা জিনিস রেশিওটা খেয়াল করবেন মুমিন ভাই যারা আছে, একটু মন দিয়ে শুনেন। আপনাদের যারা এসে যোগ হয় কয়েকদিন পরে আর তারা থাকে না এবং তারা আর আসে না। কেন আসে না সেটাই বলছি। ওই যে ছেলেটা প্রথমে যোগ হয়েছিল, সে কিন্তু এক পর্যায়ে বলে গেল যে এখন আমি বুঝতে পারছি আপনার সাথে কথা বলা আমার ঠিক হয়নি। কিছুক্ষণ পরে সে কিন্তু এই কথাটা বলেছে। তো তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আরো একটা গল্প দিয়ে আমি এটার ইতি টানি। সেটা হচ্ছে এক মৌলানা ওয়াজ করতে যাবে, যাওয়ার সময় তার আবার বাড়িতে একটা বিড়াল ছিল, বিড়ালের বাচ্চা হয়েছে। তো মৌলানা সাহেব যখন বেরোচ্ছেন ওয়াজ করে পাগড়িয়ে, তখন বলছে আমার হুজুর জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, নবী মোহাম্মদ জিন্দাবাদ, কোরআন শরীফ জিন্দাবাদ। উনি খুব মুস্কি হাসি দিয়ে বিড়ালটার বাচ্চাগুলোর দিকে তাকিয়ে চলে গেল। ওয়াজ টোয়াজ শেষ করে কয়েকদিন ঘুরে টুরে এসে যখন বাড়িতে ঢুকছে, ওই বিড়ালের বাচ্চাই বলছে এই হুজুর মুর্দাবাদ, ইসলাম মুর্দাবাদ। হুজুর গেছে খেপে, খেপে যাওয়ার পরে তার শিষ্যকে বলছে এই বিড়াল কি চেঞ্জ করছিস তুই? বাচ্চা কয় না, কয় আমি যাওয়ার সময় বিড়ালগুলো আমাকে বললো জিন্দাবাদ, আর আমি এখন ঢুকছি তখন বলে মুর্দাবাদ, ইসলাম মুর্দাবাদ, কারণ কি? তখন ওই তার শিষ্য কানে কানে বলল হুজুর বিড়ালের বাচ্চা 7 দিন পরে চোখ ফুটে। আচ্ছা ভাই, আপনি অনেক তো মজার বিড়ালের মজার গল্প বাচ্চা, বলতে পারেন এবং প্রাসঙ্গিক হয়, খুব প্রাসঙ্গিক হয় গল্পগুলা। তো বিড়ালের বাচ্চার ভাই চোখ ফুটে, ওর যে চোখ ফুটে গেছে এই জন্য আমরা অসংখ্য মানে আমরা বেশ মানে ফিল করছি, ভালো স্বস্তি বোধ করছি আমরা যে মাঝরাতেও এতগুলো মানুষ দেখছেন, প্রায় 250 মানুষ, 300 পার হয়ে গেছিল, 250 মানুষ এই রাত্রেও দেখছেন এবং এইটা আনন্দ নিচ্ছেন, মজা নিচ্ছেন, তাদের জ্ঞানকে শেয়ার করছেন এটা। আর তারা একজন আরেকজনকে বলবে না, ওরাও মজা নাই,
ওরাও মজা নেয় এবং নিজের কনফিডেন্স লেভেল কম, তো তখন বলতে চায় না কি যে এ তো এই বানানটা ভুল লিখেছে, আমি বলে কি আমি আবার হাসির পাত্র হব? এই জায়গাটি থেকে ও বলছে না, নিজের নিজের আচ্ছা। কনফিডেন্স লেভেল কম থাকলে তখন ঘন ঘন এই কথাগুলো বলে, এই কথাগুলো আসে। আসলে মানে এই বাংলা বানান আমারও ভুল হয়, আমাদেরও ভুল হয়, আমার নিজেরও হয়, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এত বাংলা ভুল করা, টাইপিং মিস্টেক এক জিনিস, আর এত ঢালাও ভাবে ভুল করে যাওয়া খুব কষ্ট লাগে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে তা দ্রুত লিখতে গেলে অনেক রক্ত সময় দিয়ে ভুল হতেই ভাষার মান পারে। রেখেছি, দ্রুত লিখতে গেলে আর অনেক রক্ত সময় দিয়ে ভাষার মান লেখা রেখেছি। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু মানে একই এবং মিস্টেক যখন বারবার করে যায়, এই যে আরেকজনের কথা যে এখানে আলোচনা হচ্ছে যে এই যে কি যেন হাসান, উনি এক জায়গায় কমেন্টে লিখছেন টেল মি, TALEME, TALEME, লেজে হাত উনি দিয়েছে। লিখছেন যে টেল মি, মানে জিজ্ঞেস করছে টেল মি। মানে আমি হ্যাঁ, অনেকক্ষণ তারপর ধরে ঠিক অবাক বলছে। হয়ে দেখছি যে তার মানে কমেন্টটা দেখছি যে আপ- টেল মি, মানে উনি কি বলতে আপনি চাচ্ছেন আসলে বুঝেন আমি নাই, বুঝতে পারছি না। আপনি আমি বুঝেন নাই, অনেকক্ষণ এইটা এইটেল মানে হয় লেজ না হয় গল্প। হ্যাঁ ঠিকই তো লিখছে, গল্প হয় লেজ না, ফেয়ারি লেজ টেল, না হয় গল্প। হ্যাঁ, TAIL না, টেল অ্যাবাউট এ TALE। টেল, না। হ্যাঁ, হ্যাঁ, টেল ওই যে একটা প্রবাদ মানে কথা ফেয়ারি আছে। টেল, একটা গল্প, গল্প হ্যাঁ, এটা হতে হ্যাঁ, আমি বুঝতেছি না হ্যাঁ, গল্প বলতে বলছে কেন, উনি গল্প বলতে বলছে কেন। অনেকক্ষণ ঠিক, পরে ওই বুঝলাম যে টেল টেল অ্যাবাউট এ মি। টেল। হ্যাঁ, হ্যাঁ, মানে টেল বেশ অ্যাবাউট এ কয়েকবার টেল। কমেন্টটা করছেন উনি, একই কমেন্ট বারবার করছেন, মানে একবার ভুল হতে পারে বুঝলাম, একবার ভুল হতেই টাইপিং মিস্টেক হতেই পারে, এবং কিন্তু আর 4-5 এবং বার সে শোনার একই জিনিস পরেও লিখে করছে। যাচ্ছে। হ্যাঁ, মানে হুম, অদ্ভুত। আমি এবং তা- এবং শোনার পরেও করছে। তবে ওই যে হিন্দু ভাইরা যারা আছেন, হিন্দু অর্থে বলছি না, আমাদের হিন্দু নাস্তিক যারা আছেন, তারা তার লেজে একটু আগুন ধরাই দেন, দেখেন হনুমানের মতো লঙ্কা পর্যন্ত যায় কিনা। এগুলো লেজে আসলে ধরে আগুন ধরাই দেওয়া উচিত। মানে ব্রিটিশরা মাঝে মাঝে কেউ ইংরেজি ভুল করলে আমি খুব খুশি হই আসি। আমি নিজে ভালো ইংরেজি জানি না, কিন্তু ভুল করলে খুশি হই যে ব্রিটিশরা 200 বছর শাসন করে গেছে, আর তার এই ভাষাকে যেটা ধর্ষণ করছে, এইটা ভেবে আমি খুশি হই। বুঝে করুক আর না বুঝে করুক, এখন ব্রিটিশরা এসে বুঝুক যে কারে কি দিয়ে গেছে। মানে এইগুলো নিয়ে বেটার হচ্ছে এখন আদিকে যোগ করেন। আজকের লাইভটা সত্যি সবাই এনজয় করছে, এরকম লাইভ মাঝে মাঝে হওয়া দরকার। এখন কোরআন শরীফ আয়াতগুলো আপনি চাইলে ভাঙতে পারবেন, আরো বেশি গবেষণা করেন। উনি বললেন যে আয়াত কম বেশি কোনো ব্যাপার না, 30টা পারা ঠিক থাকলেই হলো। তো এখন চাইলে 30টা পারা ঠিক রেখে মাঝ থেকে 2-4 পাতাও ফেলে দিতে পারেন, তাতে কোনো আপত্তি নাই। এইভাবে আচ্ছা, তো এখন তো তাই, আপনার দরকার হচ্ছে 30 পারা, 30টা প্যাকেট, প্যাকেটের ভিতরে কি আছে তা তো বলে নাই। আচ্ছা, আর মার্বেল তো বিভিন্ন সাইজের হয়, মার্বেল বিভিন্ন সাইজের হয়, আপনি কোনো আয়াতকে ঠিকই রাখলেন, কোনো আয়াতকে ভেঙে 2-3 আয়াত করে দিলেন, দিয়ে দেখেন নতুন একটা কোরআন হয় কিনা। আমি এগুলো মুমিনদের লাস্ট একটা কথা আমি বলে শেষ করি, সেটি হচ্ছে যে ওরা দাবি করে যে কোরআন নির্ভুল আছে। কিভাবে নির্ভুল আছে বলে? হাতে লেখা হয়েছে সেজন্য নির্ভুল আছে। প্রিন্টিং এ গেলে তখন ভুল হতে পারতো কিনা এটা ওরা কনফিউশনের মধ্যে যায় না। প্রিন্টিং এ গেলে অনেক সময় ভুল হয়, কারণ প্রিন্টিং এর সময় যখন অক্ষরগুলো দেওয়া হয় তখন ছাপাখানা অনেক সময় পাছাখানা হয়ে যায়। কিন্তু হাতে লিখলে ভুল হবে না, কেন হবে না আমি বলছি। যে কোরআন তো প্রায় 300 থেকে 350 বছর পর্যন্ত এতে কোনো মাহারাব নাকি যেন বলে হয়, মানে জের জবর পেশটা ছিল না, মাকরাজটা ছিল না, জের জবর পেশ ছিল না। জের জবর পেশ না থাকলে ভুল হওয়ার সম্ভাবনা কম। যেমন আমাদের বানানগুলোর ক্ষেত্রেই দেখেন, যে আমাদের বাংলা বানানে যেটাতে মানে আকার একার রস্বইকার দীর্ঘকার উকার রেপ এগুলো নেই, সেগুলো কিন্তু বানান মানে খুবই কম ভুল হয়। এই যে এখন লিখেছেন উনি 2-3 বার, এটা কোনো ভুল হয়নি। লবণ লিখতে সাধারণত ভুল হয় না, বদন লিখতে সাধারণত ভুল হয় না। যখনই আকার একার এগুলো আসে তখনই, অর্থাৎ কোরআনের ভুলটা তাহলে শুরু হয়েছে জের জবর পেশ যখন অ্যাড করা হয়েছে তখন থেকে, যে কারণে বিভিন্ন ভার্সনে বিভিন্ন ধরনের কিছু পাওয়া যায়। সুতরাং এদেরকে বলছি ভাই নিজেরা একটু পড়ে পড়ে দেখেন, যে আমরা তো বলছি ভুল আছে কিনা, 3-4 রকমের কোরআন এক জায়গায় করেন, করে একটু দেখেন কোন জায়গায় কি আছে। আর এইভাবে মাঝে মাঝে আপনারা আসেন, না আসলে আমরা উপাদান কোথায় পাবো? রাত্রি সারাদিন কর্মব্যস্ত মানুষ আমরা, কাজ করে রাতের বেলা এসে একটু মাথাটাকে সত্যি একটু ঝুট ঝামেলা দূর করতে চাই, কারণ সকালে উঠে আমাকে আবার বেরোতে হবে কাজের সন্ধানে, পেটের সন্ধানে। তো এরকম করলে বেশ মাথাটা ভাই ভাই আমরা তো আর অন্য কিছু খাইতে পারি না, কোনো কিছুর আশাও নাই। মাথাটা যত একটু ভালো থাকে, সুস্থ থাকে, হ্যাঁ একেবারে রিল্যাক্সেশন এর একটা উপাদান বটে তারা। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। যারা শুনলেন সবাই ভালো থাকেন। আজকে আমার লাইভ করার ইচ্ছে ছিল, কিন্তু ওইদিকে নিষিদ্ধ লাইভ করছিল, ওই জন্য আমি আসি না। তারপরে আসিফ যখন বললো তখন আমি দেখলাম যে এর চেয়ে বড় চান্স আমাদের আর হয় না। আসিফ যখন একটু সময় পেয়েছে আমি করুক, খুবই দুঃখিত মাওলা এইভাবে ভাই, মাঝে মাঝে আমি একটু খুবই সময় বের দুঃখিত করবেন। আপনার কাছে যে আমি হুট করে আমি একটু সময় পেলাম, মানে আমার তো একটু সময় বের করতে হয় অনেক কষ্ট করে। এই জন্য আমি আপনার লাইভের সময় হুট করে ঢুকে গেছি, আসলে আমি এই জন্য খুবই লজ্জিত আসলে।
মোটেই না। আমি মনে করি যে সবচেয়ে ভালো লেগেছে আমার আপনি যখন মন থেকে বলেছেন যে আমার সময় আছে। অনেকেই হয়তো বলতো না যে না একজন যাচ্ছে আমি বলার দরকার নাই। বলেছেন এতে আমি খুশি। কারণ হচ্ছে যে আমরা যে কেউ মিলে একটু আলোচনা করলে আলোচনার মধ্যে থাকলেই হলো। আমরা একটু জানলেই হলো, বুঝলেই হলো। আপনার ধারণা একরকম, আমার ধারণা একরকম। তো আপনি যে এই যে এইভাবে মোমেনদের ধরলেন, বিনোদন দিলেন। আমি তো মোমেনদের ধরতাম না। আমি মোমেনদের কখনো ধরি না। কারণ আমি মনে করি যে আমি এমনি কিছু জানি না। আবার এই ভুলভাল শিখতে গেলে আমার সব মাথা থেকে চলে যাবে। তার চাইতে আমি ওদের থেকে ভাই একটু দূরে থাকি। ঠিক আছে, খুব খুশি হয়েছি। মাঝে মাঝে এরকম সময় পেলে প্লিজ ঠিক আছে। পেজটাকে একটু প্রমোট করেন, কারণ আমাদের লাইভ প্রায় হ্যাঁ 1600 পার হয়ে গেছে। আজকে 150 মতো এই লাইভ চলাকালীন আমাদের 150 মতো আমরা পেয়েছি। দীপ্ত লাইভ আছে। চলাকালীন হ্যাঁ আমাদের 150 মতো ফলোয়ার পেয়েছি। তো এগুলো খুবই আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক। আর মুভমেন্টটা এইভাবে আসুক, আলোচনা করুক, আর যেগুলো পালিয়ে যায় ওইগুলোকে আমরা পরে দেখবো যে কি অবস্থায় আছে ওরা, তাদের রশি কত বড়, নাকি ইলাস্টিক দিয়ে দিয়েছে নাকি। ঠিক আছে, আসি, ঠিক আছে ভাই, ভালো থাকেন। এমডি আলীকে তাহলে একটু আমি আর অন্যদের দেখতে একটা পাচ্ছি না, আমিও প্লিজ। তাহলে এখন শেষ করে দিব। এমডি আলীকে আর দেখা যাচ্ছে না, তাহলে আমি এটা দেখানোর পর সে উধাও হয়ে গেছে। আমি তাহলে এখন শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন তাহলে জি, মাওলা ভাই। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বাবুকে একটু আদর দিয়েন। এই, আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। শুভরাত্রি। ওকে, ওকে, আজকের মতো বিদায়। শুভরাত্রি। সবাইকে অনেক শুভরাত্রি জানাই। আর আপনারা যদি এই পেজটাতে লাইক দিয়ে রাখেন এবং সি ফার্স্ট দিয়ে রাখেন তাহলে ভালো হয়। আর সবার জন্য শুভকামনা রইলো, সবার জন্য উম, সবাই এই পেজটাতে সাথে যুক্ত থাকবেন এবং এই পেজটার ভিডিওগুলা যদি আপনারা যদি ইচ্ছুক হন, আমি শেয়ার করতে এভাবে বলি না কাউকে কখনো, কিন্তু যদি আপনাদের কাছে মনে হয় যে এই কথাগুলো মানে অন্যদেরকে জানানো জরুরি তাহলে আপনারা শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইলো, শুভরাত্রি।